নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আব্বু আম্মু, না তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। সাথে সাথেই ঘুমটা ভেঙে যায়। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তানভীরের। কি হলো ভাইয়া, তুই কাঁদছিস কেন? তুই আবার স্বপ্ন দেখেছিস? না রে বোন, কিছু হয়নি। চোখের জল মুছতে মুছতে বলল নীলাশা। তাহলে তোর চোখে জল কেন? ঘুম থেকে উঠে চোখটা জ্বালা করছে, রাতে ঘুমায়নি তো, তাই চোখে হাত দিতেই চোখ থেকে জল পড়ছে। আপনার হয়তো কিছু বুঝতে পারছে না, দাঁড়ান সব বলছি। এতক্ষণ যাদের কথা শুনলেন তার হলো আজকের আমাদের গল্পের নায়ক তানভীর রহমান ও তার বোন নীলাশা রহমান। চলুন গল্পটা শুরু করা যাক। ও তাহলে ঠিক আছে। ভাইয়া, তোর না আজকে ইন্টারভিউ আছে, কখন যাবি? ঘড়ির দিকে তাকিয়ে তানভীর দেখে 9টা 30 বেজে গেছে। বোন, তুই আমাকে আগে উঠাবি না? 10টা 30 থেকে ইন্টারভিউ আছে। ভাইয়া, আমার টিউশন ছিল তাই তুলতে পারিনি। আমি টিউশন থেকে তোমার কাছে আসছিলাম তোমাকে দেখতে, গিয়ে দেখি তুমি উঠে পড়ছো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই নাস্তা রেডি কর। ঠিক আছে ভাইয়া। আপনাদের তো কিছু বলাই হয়নি, তাদের আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তারা 2 ভাই বোন এই বাড়িটায় থাকে। তাদের আব্বু আম্মুর শেষ স্মৃতি এই বাড়িটা। রেডি হয়ে নিচে আসে, তারা 2 ভাই বোন একসাথে নাস্তা করে নেয়। বোন, তুই আজকে কলেজ যাবি না? না রে ভাইয়া, আজ কলেজ ছুটি, তাই আমি বাড়িতেই থাকবো। বেশ, তাহলে তুই থাক, আমি যাই। আজকে তানভীরের ইন্টারভিউ আরএস কোম্পানিতে। ইন্টারভিউ শুরু হবে 10টা 30 থেকে। তাদের বাড়ি থেকে অফিস 20 মিনিটের রাস্তা। বাইরে এসে একটা রিক্সা ধরে কিছুক্ষণ পর অফিসে চলে আসে। তার নাম প্রায় 14 নম্বরে এসেছে। একে একে সবাইকে ডাকা হলো। প্রায় শেষের দিকে তানভীরকে ডাকা হলো। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন, বসুন। দেখি আপনার ফাইলটা দেখি। এই নিন স্যার। মিস্টার তানভীর সাহেব, আপনার রেজাল্ট তো খুব ভালো, তাহলে আমাদের কোম্পানিতে কেন ইন্টারভিউ দিতে এলেন? স্যার দেখুন, বর্তমানে কেউ ঘুষ ছাড়া চাকরি দেয় না, শুধুমাত্র আপনাদের কোম্পানি ঘুষ ছাড়া চাকরি দেয় এবং মানুষের যোগ্যতা দেখে তাকে চাকরি দেয়। আপনি ঠিক বলেছেন, আমরা শুধু মানুষের যোগ্যতা দেখি, ঘুষ নিয়ে কাউকে চাকরি দিই না। ঠিক আছে তানভীর সাহেব, আপনি বাইরে অপেক্ষা করুন, 1 ঘন্টা বাদে নাম বলা হবে। জি স্যার। বসের রুম থেকে বাইরে এসে বেঞ্চে বসে থাকে তানভীর। এভাবে 1 ঘন্টা বসে থাকতে থাকতে পার হয়ে যায়। এইখানে তানভীর রহমান কে আছেন? এই যে আমি। আপনাকে স্যার ডাকছে, আসুন। স্যার, আসতে পারি? আরে আসুন আসুন তানভীর সাহেব, বসুন বসুন, আপনার চাকরিটা হয়ে গেছে। কথাটা শোনার পর তানভীরের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আরে আরে, আপনি কাঁদছেন কেন? স্যার, চাকরি পাওয়ার আনন্দে চোখ দিয়ে জল পড়ছে। ধন্যবাদ স্যার। আরে এটা তো আমার কর্তব্য। আপনি সততার সাথে কাজ করবেন, তাহলেই হবে। আর হ্যাঁ, কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। ঠিক আছে স্যার। তার এত আনন্দ হওয়ার কারণ হলো তার আব্বা মা মারা যাওয়ার পর থেকে তাদের জীবনে অন্ধকার নেমে আসে। তানভীর সেখানকার দোকানে দোকানে কাজ করে তার বোনের দেখাশোনা করত। এভাবে সে তার লেখাপড়া শেষ করে। অনেক কষ্টের পর সে এই চাকরিটা পেয়েছে, তাই তার এত আনন্দ। তারপর তানভীর অফিস থেকে বেরিয়ে 1 কেজি মিষ্টি কিনে আনে মিষ্টির দোকান থেকে। সে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। বাসে এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই বোন দরজা খুলে দেয়। দরজা খুলে সে দেখে তার ভাইয়ের হাতে মিষ্টির প্যাকেট। কি রে ভাইয়া, তোকে এত খুশি খুশি লাগছে কেন? তানভীর বোনের হাতে মিষ্টি প্যাকেট দিয়ে বলে। বোন, আমার চাকরিটা হয়ে গেছে, কাল থেকে অফিস যেতে বলেছে। ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে বোন কেঁদে ফেলে। বোনের চোখের জল মুছে দিয়ে তানভীর বলে, এই বোন, তুই কাঁদছিস কেন? দেখ, আজ থেকে আর কষ্ট করতে হবে না আমাদের। দেখি হা কর তো। বোন হাঁ করার সাথে সাথে একটা মিষ্টি মুখে দিয়ে দেয়। এইবার হাস তো, একদম কাঁদবি না। কি নে হা কর ভাইয়া, তুইও একটা মিষ্টি খা। তারপর তারা দুজনে মিষ্টি খেয়ে 2 ভাই বোন দুপুরের খাবার খেয়ে নেয়।
এবং যে যার মতো রুমে চলে যায়। তানভীর এসে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঘুম থেকে উঠে তানভীর আগে আসরের নামাজ পড়ে নেয়, তারপর বোনকে ডাকতে যায়। রুমে গিয়ে দেখে তার বোন ঘরে নেই। তারপর সে ছাদে এসে দেখে তার বোন ছাদে দোলনায় বসে বসে কার সাথে কথা বলছে। রে বোন, কার সাথে কথা বলছিস? আরে ভাইয়া, ও আমার ফ্রেন্ড ডিমির সাথে কথা বলছি। এইখানে এসো ভাইয়া, বসো। ও ঠিক আছে। তারপর সারা বিকেল তারা দুই ভাই বোন বসে গল্প করে পার করে সন্ধ্যাবেলা দুইজনে ছাদ থেকে নিচে নেমে মাগরিবের নামাজ পড়ে নেয়। নীলাশা, নীলাশা, কোথায় গেলি? জি ভাইয়া, বলো। আমি একটু বাইরের দিকে যাচ্ছি, তুই ঘরে থাকবি, কোথাও বেরোবি না, ঠিক আছে? আমি কিছুক্ষণ পর চলে আসবো। ঠিক আছে ভাইয়া। তারপর তানভীর বাড়ি থেকে বেরিয়ে যায়। আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, তাই আজ অনেকদিন বাদে হারামিগুলোর সাথে আড্ডা দেবে সে। পকেট থেকে ফোন বাইর করে সাব্বিরকে কল করে। হ্যালো সাব্বির। হ্যাঁ বল, হঠাৎ কি মনে করে? আরে বেটা, লালটু মামার চায়ের দোকানে আয়, সাথে নিলয়কে নিয়ে আসবে, আজ জমিয়ে আড্ডা দেবো। ঠিক আছে, তুই দাঁড়া, আমরা আসছি। কিছুক্ষণ বসে থাকার পর, কিরে মামা, আমাদের তো ভুলেই গেছিস, তো হঠাৎ এত জরুরি তলব কেন মামা? আরে বস, বস বলছি, আমার আজকে চাকরিটা হয়ে গেছে। কি বলছিস মামা? তাহলে তো ট্রিট দিতেই হবে। কিন্তু দোস্ত, আমি তো কিছু নিয়ে আসিনি। না রে দোস্ত, এসব চলবে না, আজ ট্রিট দিতেই হবে। সে মনে মনে ভাবে হারামিগুলোকে এখন ট্রিট দিতে হবে, না হলে তারা বাড়ি যেতে দেবে না আজকে। আচ্ছা ঠিক আছে, বল কি খাবি? তারপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে এসে রাতে খাবারটা সেইখানেই খেয়ে নেয়। তারপর অনেক গল্প আড্ডা দিয়ে রাত 10:30 তানভীর বাড়িতে আসে। এসে দরজায় কলিং বেল বাজে। কিছুক্ষণ পর তার বোন দরজা খুলে দেয়। বাড়ির ভিতরে ঢুকেই তার বোনের হাতে খাবারের প্যাকেটটা দেয়। তানভীর রাস্তায় আসার সময় তার বোনকে বলে সে রাতের খাবার নিয়ে যাবে। বোন, তুই খাবার খেয়ে শুয়ে পড়বি, আমি ঘুমাতে যাচ্ছি। তুই আমাকে কাল সকালে ডেকে দিবি, কারণ কাল থেকে আমার অফিস। ভাইয়া। পরদিন সকালে তার বোন তাকে ডেকে দেয়। তানভীর উঠে পড়ে তাড়াতাড়ি। আজ তার অফিসের প্রথম দিন, তাই প্রথম দিন যদি লেট হয় তাহলে কি আর চলবে? তাই রেডি হয়ে নিচে এসে দেখে তার বোন নাস্তা নিয়ে বসে আছে। তারপর তারা দুজনে একসাথে নাস্তা করে নেয়। তানভীর অফিসের জন্য বেরিয়ে যায়। তার বোন কলেজে চলে যায়। তানভীর একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসে। অফিসে সে পিয়ন তাকে বসের কেবিনে নিয়ে যায়। বস একজন কর্মচারীকে ডেকে পাঠান। তারপর 19 থেকে 30 বছর বয়সী একটা ছেলে আসে, তার নাম রাজ মাহমুদ। রাজ, ইনি হলেন আমাদের কোম্পানির নতুন মেম্বার। তানভীরকে দেখিয়ে বলল, ইনি হলেন তানভীর রহমান, আর ইনি হলো রাজ মাহমুদ, আমাদের কোম্পানির ম্যানেজার। তারা দুজন একে অপরের সঙ্গে কথোপকথন করে। রাজ, তুমি তানভীরকে একটু কাজগুলো বুঝিয়ে দাও। ওকে স্যার। রাজ তাকে একটি কেবিন দেখিয়ে দেয় এবং রাজ তানভীরকে সব কাজ বুঝিয়ে দেয়। আজকে প্রথম দিন বলে তানভীরের সেই রকম কাজ নেই। সে টুকটাক কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে যায়। তারপর লাঞ্চ করতে যাওয়ার সময় হঠাৎ কেউ পিছন থেকে বলে, হাই, আমি নীল, আপনি? তানভীর পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে তানভীরকে বলল। তখন তানভীর বলল, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। হাই, আমি তানভীর। চলুন তাহলে লাঞ্চ করা যাক, ক্যান্টিনে চলুন, আরও কলিগ রয়েছে। জি চলুন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কেন নয়। তাহলে আজ থেকে আমরা বন্ধু। তাহলে চল ক্যান্টিনে। চল তাহলে। তারপর ক্যান্টিনে এসে নীল সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই লাঞ্চ শেষ করে সবাই আবার যে যার কাজে বসে পড়ে। এইভাবে দেখতে দেখতে অফিস শেষ হয়ে যায়। তারপর তানভীর বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার বোন কলেজ থেকে চলে এসেছে। কি রে ভাইয়া, কেমন কাটলো অফিসে প্রথম দিন? রে বোন, খুব ভালো কাটলো। আমাদের অফিসের বস এবং কলিগরা খুব ভালো রে। আমার সাথে বেশ কয়েকজনের বন্ধুত্ব হয়েছে। তাহলে তো খুব ভালো। আচ্ছা ভাইয়া, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তানভীর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। তারপর সে তার রুমে চলে যায়। রুমে গিয়ে বিছানায় শুতে না শুতেই সারাদিনের ক্লান্তি এসে তাকে ধরে। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। রাতের দিকে ঘুম থেকে উঠে সে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে সে আর তার বোন রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে তানভীর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। এইভাবে তার অফিস চলতে থাকে। ধীরে ধীরে তানভীরের প্রমোশন হয়। খুব তাড়াতাড়ি তানভীর বসের বিশ্বস্ত একজন হয়ে ওঠে। হঠাৎ একদিন কাজ করছে তানভীর, তখনই পিয়ন এসে বলে যায় বস তার কেবিনে ডাকছে। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো তানভীর। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ তানভীর, বসো এইখানে। আর আমার কথাটা ভালো করে শোনো। জি স্যার। আমি অফিস থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি।
কেন স্যার? কারণ আমার মেয়ে কাল লন্ডন থেকে পড়াশোনা করে ফিরেছে। আমার তো বয়স কম হলো না, তাই ভাবছি মেয়েটাকে অফিসের বস করে দেব, দিয়ে আমি একটু অবসর নেব। তাই বলছি আমার মেয়েটিকে একটু দেখে রাখো। এটা তোমাকে বলার কারণ হলো তোমাকে আমি খুব বিশ্বাস করি, তাই আশা করব তুমি আমার বিশ্বাস রাখবে এবং তোমার ম্যামকে সব কিছু বুঝিয়ে দেবে। জি স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি সব কিছু ভালো করে বুঝিয়ে দিব। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, তাহলে হবে। স্যার, তাহলে আমি কেবিনে যাই। ঠিক আছে, তুমি যাও। তানভীর বসের কেবিন থেকে আসার কিছুক্ষণ পর অফিসের বস সবাইকে এক জায়গায় করে বলেন তিনি রিটায়ারমেন্ট নেবেন। স্যারের মেয়ে তাদের নতুন বস, সোমবার তিনি জয়েন করবেন। এটা বলে তিনি চলে গেলেন। সেদিনের মতো অফিস শেষ করে তানভীর বাসায় চলে আসে। এইভাবে অফিস বাসা করতে করতে সোমবার চলে আসে। আজ তাদের নতুন বস অফিসে জয়েন করবে, তাই তানভীর তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে আসে। তানভীর নীলের পাশে গিয়ে দাঁড়ালো। কিরে, তোর না আরো আগে আসার কথা অফিসে? আর বলিস না, রিক্সা পাচ্ছিলাম না। দুজনে কথা বলার মাঝে গাড়ির হর্ন বেজে ওঠে। গাড়ির গেট খুলে একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি একটি ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, সাথে তার ম্যাচিং চুড়ি, ম্যাচিং ব্লাউজ। হঠাৎ মেয়েটির দিকে চোখ যেতে তানভীরের চোখ কপালে উঠে যায়। আরে, এ তো তানিয়া। ও এখানে কি করছে? তার মানে তানিয়া বসের মেয়ে? তারপর তানিয়াকে সবাই ফুল, গিফট প্রভৃতি দিয়ে সম্মানিত করে। তানভীর সাহেব, আপনাকে বসের কেবিনে ম্যাডাম ডাকছেন। প্রথমে তানভীর বসের কেবিনে যেতে ভয় পেল, কিন্তু পরে কি মনে করে বসের কেবিনে গেল। ম্যাডাম, মে আই কামিং? ইয়েস, কামিং। তানিয়া তখনও লোকটিকে ভালো করে দেখেনি। তার আব্বু বলেছে এনে নাকি তাকে সব বুঝিয়ে দেবে। তানিয়া তখন বলল, কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি ম্যাডাম। তানিয়ার কেন যেন গলাটা খুব চেনা চেনা মনে হলো। উপরের দিকে তাকাতে সে তো অবাক। আর এ তো তানভীর, তার ভালোবাসা। ভালোবাসা বলে ভুল হবে, এখন সে প্রাক্তন। অনেকদিন বাদে সে তানভীরকে এইভাবে দেখবে সে আশা করেনি। হঠাৎ তার পূর্ণ কথা মনে পড়তে রাখে তানিয়ার মাথা গরম হয়ে যায়। সে তানভীরকে বলে, আরে আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান অফিস থেকে এক্ষুনি। আপনাকে কে এই অফিসে চাকরি দিয়েছে? আমি এক্ষুনি আপনার ব্যবস্থা করছি। প্লিজ তানিয়া, আমার চাকরিটা কেড়ে নিও না। তো সাহস তো কম নয়। 2 পয়সার কর্মচারী, সে আবার আমার নাম ধরে ডাকছে। আমাকে ম্যাডাম বলবি? ঠিক আছে ম্যাডাম, তবু আমাকে চাকরি থেকে বের করবেন না প্লিজ ম্যাডাম। এই চাকরিটা চলে গেলে আমাকে পথে বসতে হবে। তানভীরের মুখে এই কথা শুনে তানিয়ার খুব খারাপ লাগলো। সে নিজেও বুঝতে পারছে না সে কেন তানভীরের সাথে এরকম ব্যবহার করছে। হয়তো সে তার অভিমান ও জেদের জন্য সে এইরকম করছে। তখন তানিয়া বলল, ঠিক আছে, আমি আপনাকে চাকরি থেকে বের করব না। আপনি এখন বাইরে যান। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে তানভীর বসের কেবিন থেকে বেরিয়ে আসে। প্রায় 4 বছর পর তাদের এইভাবে দেখা হবে কেউ আশা করেনি। তানিয়ার এখন মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ তখন তানভীরের সাথে ওইরকম ব্যবহার করার জন্য তার মাথায় আরেকটা প্রশ্ন ঘুরছে যে তানভীর তার আব্বুর ব্যবসা ছেড়ে তাদের অফিসে কেন কাজ করছে। এসব ভাবতে ভাবতে তানিয়া অফিস থেকে বেরিয়ে ম্যানেজারকে বলে বাসায় চলে যায়। তানভীর আজ এতদিন বাদে তানিয়াকে দেখে ভাবে সে তাকে সরি বলে সব খুলে বলবে তার অতীত সম্পর্কে। কিন্তু তার আগে তানিয়া তার প্রতি রাগ আর অভিমান দেখে সে চুপ করে যায়। সে তো মনে মনে ভাবে সে তানিয়াকে জীবনে কিছু বলবে না। এসব ভাবতে ভাবতেই তানভীর অফিস শেষ করে বাসায় চলে আসে। আজকে নতুন বস আসার জন্য আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাড়িতে ঢুকে সে তার রুমে চলে যায়। গিয়ে এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে রাত 9টার সময়। তার বোনে ডাকে। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে সে তার রুমে চলে আসে। এসে সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন তানভীর যথা টাইমে রেডি হয়ে অফিসে চলে আসে। কেবিনে বসতে না বসতেই পিয়ন এসে বলে যায় ম্যাডাম তাকে ডাকছে। তানভীর উঠে ম্যাডামের কেবিনে গেল। ম্যাডাম, আসতে পারি? আসুন। আপনার সাথে আমাদের নতুন প্রজেক্টটা নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ডাকা হয়েছে। ও। তারপর তারা প্রজেক্ট নিয়ে আলোচনা করে অনেকক্ষণ। আলোচনা শেষ করে তানিয়া তানভীরকে বলে, এই নিন এই ফাইল, আপনি কালকের মধ্যে কাজ সম্পূর্ণ করে আমাকে দেবেন। ঠিক আছে ম্যাডাম। তানভীর জানে তানিয়া তাকে ইচ্ছে করে এই ফাইলটা দিয়েছে। এই ফাইলের কাজ 4-5 দিনের। সে এই ফাইলটি কি করে জমা দেবে কালকে। এসব ভাবতে ভাবতে এসে নিজের ডেস্কে বসতে না বসতেই তখন সুমি বলল, কি হলো তানভীর, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরে না না, তেমন কিছু না। যদি তুমি আমাকে ফ্রেন্ড মনে করো তাহলে বলবে। আরে তেমন কিছু না, আমি ভাবছি কিভাবে কালকের মধ্যে এই ফাইলটা জমা দেব। কই ফাইলটা দেখি। তখন তানভীর ফাইলটা এগিয়ে দেয়। ও ওয়েট,
আপনারা ভাবছেন এই সুমি আবার কে? এই সুমি হলো এই অফিসের একজন কলিগ। সে তানভীরকে প্রথম থেকে লাইক করে, এটা তানভীর জানে না। তানভীর জানে সুমি তার খুব ভালো বন্ধু। চলুন গল্পে ফেরা যাক। সুমি তখন ফাইল দেখে বলে, এই ফাইল একদিনের মধ্যে কি করে রেডি করা সম্ভব? থাক সুমি, তুই ফাইলটা আমাকে দাও, ম্যাডাম দেখলে আবার কি না কি ভাববে। এই কথা বলার সাথে সাথে কোত্থেকে যেন তানিয়া এসে বলে, বাহ, এখানে বেশ কাজ করা হচ্ছে। বেতন কি আপনাদের মুখ দেখে দেওয়া হয় যে আপনারা এখানে গল্প করছেন? যান, কাজে যান। সুমিকে এই কথাটা বলল। আর এই যে তানভীর সাহেব, আপনি অফিসে মেয়েদের আড্ডা দিতে আসেন? আপনাকে আমি না একটা ফাইল দিলাম, বললাম না কাল জমা দিতে? ফাইল রেডি হয়ে গেছে, তাই আপনি গল্প করছেন, তাই তো? তানিয়ার কথায় তানভীর চুপ। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। সরি ম্যাডাম, আর এইরকম হবে না। যেহেতু অফিসের সবাই তার দিকে দেখছিল, তাই তানভীর আর দেরি না করে তাড়াতাড়ি সরি বলে দেয়। শুধু সরি বললে তো হবে না, শাস্তিস্বরূপ আপনাকে এই ফাইলগুলো রেডি করতে হবে। আরও দুটো ফাইল দিয়ে এই কথা বলো। এই কথা বলে তানিয়া চলে গেল। তারপর তানভীর ফাইলগুলো হাতে নিয়ে কাজে মনোযোগ দিল। এভাবে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। তানভীরের সেই দিকে কোনো খেয়াল নেই। সেই দিন তানভীর আর লাঞ্চ করেনি। কাজ শেষ হয় রাত প্রায় 10টার সময়। আর একটু কাজ বাকি রয়েছে। ওই কাজটা কাল অফিসে এসে করবে। সে ফাইল তার ব্যাগে নিয়ে বাসে চলে যায়। বাড়ি ফিরতেই তার রাত 11:30 বেজে যায়। রাতের দিকে রিক্সা পাওয়া একটু কষ্টকর ব্যাপার, তবে শেষমেশ একটা রিক্সা নিয়ে তানভীর বাসায় যায়। বাড়ি আসার সাথে সাথে তার বোন তাকে বলে, কিরে ভাইয়া, আজ তোর এত দেরি হলো কেন? আরে বোন, তেমন কিছু না, অফিসের কাজ একটু বেশি ছিল। ও ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। তারপর তানভীর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে খাবার খেয়ে তার রুমে বিছানায় শুতে না শুতেই সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। পরের দিন সময় মতো অফিসে গিয়ে সে তার কালকের ফাইলের বাকি কাজগুলো করতে থাকে। কিছুক্ষণ পর তার কাজ শেষ হয়ে যায়। তানভীর ফাইল নিয়ে ম্যাডামের কেবিনের দিকে যায়। ম্যাডাম আসতে পারি? আসুন। এই নিন ম্যাডাম ফাইলগুলো। তানিয়া ফাইল হাতে নিয়ে বলল, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। তানভীর তানিয়ার কেবিন থেকে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পর তানিয়া হাতে করে একটি ফাইল নিয়ে আসে। তানভীরের ডেস্কের উপর ছুঁড়ে মারে। রাগে গজগজ করতে করতে বলে, এই ফাইলে আপনি কি করেছেন? কেন ম্যাডাম, আমি তো সব ফাইল ঠিকঠাক কাজ করেছি। এই ফাইলটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর তানভীর ফাইল হাতে নিয়ে দেখতে থাকে। সে দেখে ফাইলে বেশ কিছু জায়গায় ভুল রয়েছে, কিন্তু সে তো সব ঠিকঠাক করেছে। তাহলে ভুল কিভাবে হলো? ম্যাডাম, আমি তো সব ঠিকঠাক করেছি, এটা কিভাবে ভুল হলো? তানিয়া তখন রাগী গলায় বলল, তাহলে ভুল কি আমি করেছি? তাদের এরকম কথা শুনে অফিসের সবাই তাদের দেখতে থাকে। তারপর তানিয়া তাকে সবার সামনে খুব অপমান করলো। তানভীর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানিয়া রাগী গলায় তাকে বলে গেল 1 ঘন্টার মধ্যে ফাইলটা যেন রেডি করে তার কেবিনে নিয়ে আসে। সবশেষে তানিয়া বলে, এখানে কি সার্কাস হচ্ছে? তাই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? যান, যে যার কাজে যান। তারপর সবাই যে যার কাজে চলে যায়। তানভীর মন খারাপ করে সে তার কাজটি করতে থাকে, কারণ আবার যদি সে ভুল করে তাহলে তাকে আবার সবার সামনে অপমানিত হতে হবে। 1 ঘন্টা পর তানভীর ফাইল হাতে করে তানিয়ার কেবিনে প্রবেশ করে। তানিয়া ফাইল হাতে নিয়ে বলে, কি কেমন লাগলো অপমানটা মিস্টার তানভীর সাহেব? তখন তানভীরের বুঝতে বাকি রইল না যে তানিয়া তাকে অপমান করার জন্য এসব করছে। তখন তানভীর বলল, জি ম্যাডাম, খুব ভালো লাগলো। আরে এটা তো শুধু ট্রেলার ছিল, আগে আগে দেখুন আর কি কি হয়। তানভীর একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তানিয়া সুযোগ পেলে তানভীরকে অপমান করে। এতে তানভীর কষ্ট পেলেও কাউকে কিছু বলার নাই তার, কারণ সে যে তানিয়াকে এখনও ভালোবাসে। তাই কষ্ট হলেও বুকে চাপা রেখে দেয়। রোজকার মতো আজকেও তানভীরকে অপমান করছে। সেই দিনের লাঞ্চের সময় নীল আর তানভীর একসাথে লাঞ্চ করেছে। হঠাৎ নীল বলল, আচ্ছা দোস্ত, একটা কথা বলতো, তুই কি ম্যাডামকে আগে থেকে চিনিস? না, কেন বলো তো? ইচ্ছে করে সে মিথ্যা কথা বলল, কারণ সে তো তানিয়াকে চেনে। তাহলে ম্যাডাম তোর সাথেই কেন এমন করে? কই, অফিসের কারোর সাথে তো এমন কিছু করে না, তাহলে তোর সাথেই কেন এমন করে? কি জানি। দেখ দোস্ত, তোর চোখে বলছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আরে কি যে বলিস না, আমি আবার কি লুকাবো? দেখ, তুই যদি তোর দোস্ত মনে করিস তাহলে আমাকে সব বলবি, না হলে আমি বুঝবো তুই আমায় তোর দোস্ত মনেই করিস না। নীল এই কথা বলার পর তানভীর চুপ করে থাকে। তখন নীল বলল, ও, তাহলে তুই তোর দোস্ত আমাকে মনে করিস না, তাই তো? ঠিক আছে। তানভীর বলল, আরে তোকে তো আমার দোস্ত মনে করি, কেন এমন করছিস? তাহলে তুই কিছু বলবি না তো?
নীলের চোরাচুরিতে তানভীর আর থাকতে না পেরে বলল, তাহলে তুই শুনতে চাস আমার আর ম্যাডামের কি সম্পর্ক? হুম, আমি শুনতে চাই। তাহলে আজ বিকেলে শীতলডাঙ্গা পার্কে আয়, ওইখানে সব বলবো। ওকে, তাহলে এখন চল, বিকালে দেখা হবে। আজকে তাদের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় তাই তারা তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিকেলবেলা দুজনের সময় মতো ওই পার্কে চলে আসে। তখন নীল বলে, নে এইবার বল। তখন তানভীর বলতে শুরু করলো। ও আম্মু গো, দেখো তোমার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। এই বলে তানভীর সামনে তাকিয়ে দেখে নীলয় দাঁড়িয়ে আছে আর দাঁত কালাচ্ছে। এই শালা, তুই আমাকে পানি দিলি কেন? এই বলে তানভীরকে রুমের মধ্যে দৌড়ানি দিতে লাগে। কিছু সময় পর দুজনে হাঁপিয়ে গিয়ে তারা বিছানায় বসে পড়ে। তখন নীলয় বলল, আর মামা, আজ যে কলেজে নবীনবরণ অনুষ্ঠান প্রথম বর্ষদের, তুই কি ভুলে গেছিস? তোকে তো সেই কখন থেকে ফোন করেই যাচ্ছি। তোকে কলে না পেয়ে আমি তোর বাসায় এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অনেকবার ডাকার পর উঠলি না বলেই তাই বাধ্য হয়ে পানি মারছি তোর গায়ে। দোস্ত তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। এই বলে তানভীর রেডি হয়ে চলে যায়। 5 মিনিটের জায়গায় 10 মিনিটে রেডি হয়ে বার হয় ওয়াশরুম থেকে। তারপর দুই বন্ধু একসাথে নিচে আসে। তখন তানভীরের আম্মু বলল, কি রে, তোরা দুজন কোথাও যাচ্ছিস নাকি? জি আন্টি, আজ আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান আছে, তাই আমরা কলেজে যাচ্ছি। ও আয়, তোরা দুজন নাস্তা করে যাবি। তারপর তারা দুজন একসাথে নাস্তা করে কলেজের জন্য বেরিয়ে পড়ে। তাদের বাড়ি থেকে কলেজ খুব একটা দূরে নয়, তাই তারা হাঁটতে হাঁটতে কলেজের দিকে যায়। তখন তানভীর বলল, কিরে বেটা, সাব্বির কোথায়? ও আসবে না? আরে ও ওর আব্বুর সাথে মার্কেটে গেছে, তাই আসতে পারবে না। ও ঠিক আছে, চল ভিতরে যাই। অনুষ্ঠান মনে হচ্ছে এই শুরু হয়েছে। হ্যাঁ চল। তারা ভিতরে যাওয়ার সাথে সাথে কলেজ কর্তৃপক্ষ প্রথম বর্ষের ছাত্রদের মঞ্চে বরণ করার জন্য ডাকতেছেন। তখন তানভীর আর নীলয় মঞ্চের দিকে এগিয়ে গেল। যেই না তানভীর মঞ্চের সিঁড়ি দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই তানভীর দেখে অনেকগুলো মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। তাদের মধ্যে একটি মেয়ের শাড়ির আঁচল তার পায়ে আটকে গিয়ে যেই না পড়ে যেতে নেবে, ঠিক তখনই তানভীর সেই মেয়েটিকে ধরে ফেলে। তখন তানভীর মেয়েটির দিকে তাকায়। সে দেখে এ তো একটা সবুজ পরী, যেন তার জন্য আকাশ থেকে নেমে এসেছে। মেয়েটি একটি সবুজ রঙের শাড়ি পরেছে। তার টানা টানা চোখ, গোলাপি ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হালকা মেকআপ, এতে যেন তাকে কোনো এক পরী লাগছে। তানভীর তাকে প্রথম দেখাই বাস খাইছে, থুকু ক্রাশ খেয়েছে এক বস্তা। অনেকক্ষণ এইভাবে ধরে থাকার পর মেয়েটি বলল, এই যে হ্যালো, আপনি কি সারা দিন আমাকে এইভাবে ধরে রাখবেন নাকি? মেয়েটির কথায় তানভীর যেন কল্পনা থেকে বাস্তবে ফিরল। তখন তানভীর আমতা আমতা করে বলল, কই কিছু না তো। তাহলে আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন কেন? মনের অজান্তে তার মুখ থেকে বেরিয়ে যায় যে, সামনে যদি এমন পরি দাঁড়িয়ে থাকে তাহলে দেখবো না কেন? কি বললেন আপনি? কই কিছু বলিনি তো। তাহলে আপনি কি পড়ি দেখে বলবেন কেন? এই রে, কাম সারছে, মনে হয় ভুল করে মুখ থেকে সত্যিটা বেরিয়ে গেছে। এইবার কি করব? ঠিক তখনই তানভীরের মাথায় একটা বুদ্ধি এলো। তখন তানভীর মেয়েটিকে বলল, এই যে আপু, ওইদিকে দেখুন, আপনাকে কে ডাকছে। জেনে মেয়েটি পিছনে তাকায়। তানভীর তখন এক দৌড়ে মঞ্চে উঠে যায়। মেয়েটি পিছনে ফিরে দেখে কেউ তাকে ডাকেনি। ওই ছেলেটা তাকে বোকা বানিয়েছে। তখন সে সামনের দিকে তাকিয়ে দেখে সেই ছেলেটি আর সেখানে নেই। মেয়েটি আসে পাশে তাকিয়ে ছেলেটিকে না পেয়ে রাগে গজগজ করতে করতে তার বান্ধবীদের কাছে যায়। তার বান্ধবীর কাছে যাওয়ার পর তার বেস্ট ফ্রেন্ড রিমি বলে, কি রে তানিয়া, তোর আবার কি হলো? আর বলিস না। এই বলে সে তার বান্ধবীকে সব বলল। এই কথা শুনে তারা সবাই হেসে দিল। তানিয়া তখন রেগে গিয়ে বলল, তোরা সবাই মজা নিচ্ছিস, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। এই বলে তানিয়া তার বান্ধবীকে মারতে থাকে। আরে দোস্ত, আর মারিস না, হাড্ডিগুলো মনে হয় সব ভেঙে গেল। আচ্ছা দোস্ত, আর হাসবো না, কিন্তু আমার এই কিউট বান্ধবীর সাথে কে এই রকমটা করলো শুনি? হুম, চল সবাই মিলে তাকে খুঁজি। এই বলে সবাই তানভীরকে খুঁজতে গেল। এদিকে তানভীর তার বন্ধুর কাছে আসে। তারপর তাদের বরণ করার পর তারা মঞ্চ থেকে নিচে নেমে মঞ্চের সামনে চেয়ারে গিয়ে বসে পড়ে। ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়, নাচ গান আবৃত্তি প্রভৃতির মধ্য দিয়ে। ঠিক তখনই একজন মঞ্চে এসে বলে, এখন চতুর্থ বর্ষের মেয়েরা অর্থাৎ তোমাদের বড় আপুরা তোমাদেরকে একটি সুন্দর গানে নাচ করে দেখাবে, তাই তানিয়া এবং তার বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তখন মঞ্চের মধ্যে তানিয়াকে দেখে তানভীর তো অবাক। আরে এটা তো সেই মেয়েটা, তার মানে তার ক্রাশ তার থেকে 2 বছরই বড়। সে যাই হোক না কেন, তানভীর তো ভেবে নিয়েছে সে তানিয়াকে তার আম্মুর বৌমা বানাবে।
এই কথা ভাবতে ভাবতে তানভীর নাচ দেখতে থাকে। তানিয়া নাচ করতে করতে খেয়াল করে তার সামনে মঞ্চের চেয়ারে সেই ছেলেটা বসে আছে। সে দেখে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তানভীর তার দিকে তাকিয়ে একটা চোখ মারে। এদিকে তানিয়া তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তানিয়া তখন তানভীরকে ইশারায় বলে, কি হলো? এটা বলার সাথে সাথে আবার একটা চোখ মারে। এইভাবে তানভীর তাকে অনেক বিরক্ত করে। বেচারা তানিয়া সে খুব কষ্ট করে নাচ শেষ করে মঞ্চ থেকে নিচে নেমে তানভীরকে খুঁজতে থাকে। তানভীর জানে তানিয়া যদি তাকে এখন একবার পায় তাহলে তাকে কাছে চিবিয়ে খাবে। তাই সে নাচ শেষ হওয়ার সাথে সাথেই নিলয়কে নিয়ে কলেজ থেকে বাসায় চলে যায়। তাই তানিয়া সেই দিন তানভীরকে আর কলেজে খুঁজে পায়নি। অনুষ্ঠানের দ্বিতীয় দিন পর তানভীর এবং তার বন্ধুরা কলেজ গেট দিয়ে কলেজে প্রবেশ করছে। ঠিক তখনই তানিয়া বলল, ওই ছেলে। কথাটা না শোনার ভান করে চলে যেতে লাগলো। ঠিক তখনই আবার বলল, এই যে হোয়াইট শার্ট, তোকেই বলছি। এই কথাটি শুনে তানভীর পিছনে তাকায়। সে পিছনে তাকিয়ে দেখে আর এ তো তানিয়া আপু, তার ক্রাশ। তানভীর সেই দিন যা করেছে তার উপর সে তানিয়ার কাছে যেতে তার খুব ভয় করছে। সে জানে তানিয়া তার কি করবে এখন। তারপর সে বুকে ফুঁক দিয়ে তানিয়ার সামনে গিয়ে বলল, জি আপু, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই আমাকে আগের দিন ওইভাবে চোখ মারলি কেন? কই না তো। দেখ, একদম মিথ্যা কথা বলবি না। আমি দেখেছি তুই এই অনুষ্ঠানের দিন আমাকে চোখ মেরেছিস। আরে ওই দিন তো আমার চোখে পোকা পড়েছিল, তাই আমি বারবার চোখ বন্ধ খোলা করছিলাম বলে আপনার অমন মনে হয়েছে। তুই সত্যি বলছিস তো? তাহলে তুই সেই দিন কলেজ থেকে চলে গেলি কেন? তানভীর বুঝতে পারছে এইবার সেই দিন বাড়ি চলে গিয়ে কাজ হয়েছিল। না হলে তানিয়া যদি তাকে ওই দিন পেত তাহলে তার যে কি করতো। তাই তানভীর ভেবে বলল, ও, ওই দিন আমার বাড়িতে কাজ থাকায় আমি চলে গিয়েছিলাম। ও ঠিক আছে, তুই যখন ইচ্ছে করে ওইসব করিসনি সেহেতু তাই তোকে আমি মাফ করলাম। তাহলে তুই এখন যা। আপু, তোমাকে একটা কথা বলবো। তানিয়া কিছু বলার আগে তানভীর তানিয়ার মুখের কাছে চলে আসে। মুখের কাছে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, এমনভাবে কথা বলো না গো সুন্দরী। আমি তো এমনিতেই তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। ওইভাবে তাকালে আর কথা বললে আমার মতো বাকি ছেলেদের কি অবস্থা হবে একবার ভেবেছো গো সুন্দরী? আর হ্যাঁ, চোখটা আমি ইচ্ছা করে মেরেছিলাম এত সুন্দর নাচের জন্য, বুঝলা সুন্দরী? আর হ্যাঁ, আমার নামটা জেনে রাখো, আমার নাম তানভীর রহমান। কে জানে কোনো একদিন যদি কাছের কেউ হয়ে যায় তাহলে তো প্রয়োজন পড়বে, তাই না সুন্দরী? এই বলে তানভীর তানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তানিয়ার বান্ধবী রিমি বলে, কিরে তানিয়া, ও তোকে কি বলে গেল? না না, তেমন কিছু না। ওই সরি বলে গেল। তোদের সামনে ওর লজ্জা করছিল তাই আমার কানে কানে বলল। ও তাহলে ক্লাসে চল। চল। তানভীরের এই কথাগুলো শুনে প্রথমে রাগ হলো, কিন্তু তার মনে মনে বেশ ভালো লাগছিল তানভীরের কথাগুলো। এই কথা ভাবতে ভাবতে তানিয়া ক্লাসে চলে যায়। এদিকে তানভীরের বন্ধু সাব্বির বলে, কিরে দোস্ত, ব্যাপার কি? কবে থেকে এসব চোখ মারামারি চলছে দোস্ত? না রে দোস্ত, ওইসব কিছু না। এই মামা, একদম মিথ্যা বলবি না। এই নীলা বেটাকে ধরতো, দেখি কি করে না বলে। এই কথা শুনে যে তানভীর পালাতে যাবে অমনি নিলয় তাকে ধরে ফেলে। তারপর দুই বন্ধুর হাতে কিছুক্ষণ কিল খুশি মার খাওয়ার পর তানভীর বলল, থাম থাম দোস্ত, মেরে কি হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবি নাকি? আর মারিস না দোস্ত, আমি বলছি। তারপর তানভীর আর উপায় না পেয়ে তাদের সব বলল। এই কথা শুনে সাব্বির বলল, তাহলে ওই আপুটা আমাদের ভাবি নাকি? না রে দোস্ত, আমি তো পটাইতেই পারিনি। আর মামা, এই ব্যাপার আমরা কি করতে আছি, তাই না সাব্বির? হ্যাঁ দোস্ত, আমরা ভাবিকে পটাতে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। আগে বল, তুই শর্তে রাজি? তাহলে আমরা প্ল্যান করব। কি শর্ত? দেখ দোস্ত, তুই শর্তে রাজি হলে হ, না হলে তুই ফটো দেবদাস হয়ে বসে থাক। আচ্ছা, তোদের শর্তটা আগে শুনি। তাহলে শোন, আজ দুপুরে আমাদের ট্রিট দিতে হবে। দেখ দোস্ত, এটা কিন্তু চিটিং। কাজের আগেই পেমেন্ট। দেখ দোস্ত, তুই ট্রিট দিলেই আমরা কাজ করব, না হলে করব না। হ্যাঁ সাব্বির ঠিক বলেছে, তুই ট্রিট দিলেই কাজ হবে। তানভীর জানে ওই হারামিগুলোকে ট্রিট না দিলে এরা কিচ্ছু করবে না। তাই তানভীর উপায় না পেয়ে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাস করে লাঞ্চের সময় ক্যান্টিনে হবে। এই বলে তারা এক এক করে সব ক্লাস শেষ করে। তারা লাঞ্চের সময় ক্যান্টিনে আসে। ক্যান্টিনে তারা খেয়ে 1000 টাকা বিল করে। এ শুনে তানভীর তো শেষ, কি আর করার। উপায় না পেয়ে বিল মিটিয়ে দেয় তানভীর। বিল মিটিয়ে তানভীর আবার তার বন্ধুদের কাছে আসে। তখন সাব্বির বলল,
দেখ দোস্ত, প্রথমে তুই কয়দিন আপুকে খুব বিরক্ত করবি, তারপর তুই কিছুদিনের জন্য কোথাও ঘুরতে চলে যাবি। যদি আপু তোর খোঁজ করে আমাদের কাছে, তাহলে আমরা বুঝবো আপু তোকে ভালোবাসে। আর যদি খোঁজ না করে তখন আমার কি হবে? আরে দোস্ত, বি পজিটিভ সব সময়। আমি কি করতে আছি তার ব্যবস্থা আছে। সাব্বিরের কথা মতো তানভীর তার থেকে তানিয়াকে সবসময় বিরক্ত করত। কখনো আই লাভ ইউ বলে, আবার কখনো রাস্তাঘাটে জানো বেবি ইত্যাদি বলে। এভাবে কিছুদিন বিরক্ত করার পর হঠাৎ করে তানিয়া লক্ষ্য করে তানভীর তাকে আর বিরক্ত করছে না। এই জন্য তার মন খুব খারাপ, কারণ তানভীর বলা প্রতিটি কথা তার খুব ভালো লাগতো। তাই সে আজ ভেবেছে তানভীরের বন্ধুকে জিজ্ঞাসা করবে তার জন্য। তাই সে কলেজে গিয়ে তানভীরের বন্ধু সাব্বিরকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে তাকে খুঁজে পেয়ে যায়। তানিয়া তখন সাব্বিরকে বলল, সাব্বির, সাব্বির। সাব্বির পিছনে ফিরে দেখে তানিয়া আপু ডাকছে। জি আপু, কিছু বলবেন? হ্যাঁ বলছি, তোমার বন্ধু তানভীরকে বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। তোমরা কি জানো ও কোথায়? না আপু, আমরা জানি না ও কোথায় আছে। ওকে ফোন করলে ওর ফোন সুইচ অফ বলে। সাব্বিরের মুখ থেকে এই কথা শুনে তানিয়ার মুখটা কেমন মলিন হয়ে যায়। তানিয়া ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তানিয়া চলে যাওয়ার পর সাব্বির তানভীরকে কল করে আর বলে, হ্যালো দোস্ত। হ্যাঁ বল। আরে মামা, তোর কাজ হয়ে গেছে। মানে? আরে দোস্ত, তানিয়া এখন এসেছিল তোর জন্য জিজ্ঞাসা করতে। তুই কাল প্ল্যান মতো কলেজে চলে আসবি, ওকে? ঠিক আছে দোস্ত। আপনারা এখন ভাবছেন কি প্ল্যান, তাই তো? চলুন কাল দেখা যাক তারা কি প্ল্যান করেছে। পরের দিন কলেজের গেট দিয়ে তানভীর আর তার সাথে একটি মেয়ে তার হাত ধরে হাসতে হাসতে তারা কলেজে প্রবেশ করে। এ দেখে তানিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তানিয়া এসে তানভীরের সামনে দাঁড়িয়ে বলে, এতদিন ধরে কোথায় ছিলে? আর মেয়েটি কে? এ হলো আমার জিএফ লিমা। আর এতদিন ধরে আমি লিমার সাথে একটু ব্যস্ত ছিলাম। আর লিমা, ইনি হলেন আমাদের কলেজের সিনিয়র তানিয়া আপু। যে না লিমা কিছু বলতে যাবে তার আগে তানিয়া তানভীরের শার্টের কলার ধরে রাগী গলায় বলে, তাহলে আমি কে? আপনি তো আমাদের সবার কিউট সিনিয়র আপু। না তানভীর, তুমি জানো এই কয়দিন আমি তোমাকে কলেজে দেখতে না পেয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ভালোবাসো, ওকে ভুলে যাও। আচ্ছা তাই নাকি? তাহলে আমি যখন তোমার পিছনে ঘুরতাম তখন তো কই কিছু বলনি। হঠাৎ এই কই দিন কলেজ না আসায় কি এমন হলো? এই কয়দিন নয়, প্রথম যেদিন তুমি আমাকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিলে সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তানভীর, তুমি আমাকে আর একবার ভালোবাসো। দেখুন আপু, আমি এখন লিমাকে ভালোবাসি, তাই আমি লিমাকে ধোকা দিতে পারবো না। এই বলে তানভীর লিমার হাত ধরে চলে গেল। তানিয়া সেইখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। তানভীরের বেশ ভালো লাগলো তানিয়ার মুখে ভালোবাসি কথাটি শুনতে। আবারও খারাপ লাগছে তানিয়াকে ওই রকম বলার জন্য। তার কিছুক্ষণ পরে নিলয় এসে বলল, দোস্ত, তানিয়া আপু তো মাঠে সেই বড় আসুদ গাছের নিচে বসে কান্না করেই যাচ্ছে। কি বলছিস কি? মনে হয় একটু বেশি করে ফেলেছি। এই বলে তানভীর তাড়াতাড়ি করে মাঠে গিয়ে দেখে তানিয়া এখনো বসে বসে কান্না করছে। এখন তানভীর চোখের জল মুছে দিয়ে বলল, আমার জান পাখিটা এত ভালোবাসে আমাকে যে আমার জন্য এইভাবে কান্না করছে। তানিয়া সামনের দিকে তাকিয়ে দেখে তানভীর তার চোখের জল মুছে দিতে দিতে এই কথাটি বলল, তাহলে তখন ওইসব বলার মানে কি? আর লিমাকে আমার কাছে কেন আসছো? লিমার কাছে যাও। আরে আরে, একবারে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? আর হ্যাঁ, লিমা আমার জিএফ নয়। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য এত কিছু করা। আমার কথা বিশ্বাস না হলে সাব্বিরকে জিজ্ঞাসা করো, ওই আমাকে এই প্ল্যানটা দেয়। কিরে সাব্বির বল। হ্যাঁ আপু, তানভীর সত্যি কথা বলছে, আমি ওকে এসব করতে বলি। তানিয়া তখন তানভীরকে বলে, তবে রে, শুধু শুধু আমাকে কষ্ট দেওয়া? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সাব্বির তখন বলে, ভাই, আমরা বাবির হাতে মার খেতে পারবো না, তুই মার খা, আমরা চললাম। এই বলে সাব্বির আর নিলয় চলে গেল। বেচার তানভীর, তার এখন কি হবে? মনে মনে তার বন্ধুদের বেশ কতগুলো গালিতে উদ্ধার করতে থাকে। তানিয়া আসে আর বল, এইবার কি হবে? তোমার বন্ধুরা তো চলে গেল বাবু। বেচারা বন্ধুর কথা শুনে এখন গার্লফ্রেন্ডের হাতে পিটুনি খাবে। এই বলে তানিয়া তানভীরকে কিছুক্ষণ মারল। মেয়েদের হাতের মার তানভীরের তো বেশ মজা লাগছিল মার খেতে। এইভাবেই চলছিল তাদের খুনসুটি ভালোবাসা। প্রায় 1.5 বছর ধরে তাদের রিলেশন চলে। এই 1.5 বছরে তাদের ভালোবাসা আরও বেড়ে গেছে। তার একে অপরকে ছাড়া কিছু বোঝে না। কিন্তু হঠাৎ একটা কলে তানভীরের জীবনটা পাল্টে যায়। একদিন কলেজে হঠাৎ তানভীরের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে তানভীর। হ্যালো, কে? হ্যালো তানভীর বাবা। হ্যাঁ আমি তানভীর, কিন্তু আপনি কে? বাবা, আমি তোমার রফিক আঙ্কেল বলছি। তুমি যেইখানেই থাকো না কেন, তুমি তাড়াতাড়ি এখন বাসায় এসো।
তোমার আব্বু আম্মু। কথাটা আর শেষ করতে পারলো না, তার আগে কল কেটে যায়। এই কথা শুনে তানভীর তাড়াতাড়ি করে পাশে এসে সে যা দেখে তার পৃথিবীটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। সে বাড়ি এসে শুনে তার আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের ঘরে দুটো লাশ পড়ে আছে আর তাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। এরপর থেকে তানভীরের জীবন পুরোপুরি পাল্টে যায়। প্রথমে সে তার রফিক আঙ্কেলের কাছে থাকলেই পরে সেইখানের তার স্ত্রীর কথায় তারা দুই ভাই বোন তাদের বাড়িতে চলে যায়, যা ছিল তাদের আব্বু আম্মুর শেষ চিঠি। তাদের বাকি সম্পত্তি তাদের ম্যানেজার কারচুপি করে তার নামে করে নেয়। পরে সে শাস্তিস্বরূপ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার আব্বু আম্মু মারা যাওয়ার বেশ কিছুদিন পর তানভীর তানিয়ার সাথে দেখা করে। তানিয়ার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া করে তাদের রিলেশনটা নষ্ট করে দেয়। এটা করতে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও তানভীর এমনটা করেছিল তার বোনের জন্য। তানভীর এইভাবে ধীরে ধীরে তানিয়ার কাছে খারাপ হতে থাকে। তানভীর তার বন্ধু সাব্বির আর নিলয়কে এই বিষয়ে তানিয়াকে বলতে নিষেধ করেছে আর ওদের তানিয়ার দিকে একটু নজর রাখতে বলে, কারণ তানিয়া যদি এখন কোনো কিছু করে বসে তার জন্য। এইভাবে তানভীর তার বন্ধুদের কাছ থেকে তানিয়ার জন্য খোঁজখবর নিত। তানিয়া প্রায় কলেজে আসা বন্ধ করে দেয়। সে শুধু বাড়িতে বসে কান্না করত। আর আব্বু আম্মুর মেয়ের এই অবস্থা দেখে তানিয়াকে অনেক বুঝিয়ে তাকে লন্ডন পাঠিয়ে দেয় তার ভাইয়ের কাছে পড়াশোনা করতে। এই খবরটা তানভীর পেলেও তার তো কিছু করে নেই। সে কী বা করবে? সে তো বেকার, তার তো কোনো সম্পত্তি নাই, আবার তার একটা বোনও আছে। তাই তার কষ্ট হলেও বাস্তবটা মেনে নিতে হবে। নীলকে এত কিছু বলার পর তানভীর তো কেঁদে ফেলে। তখন নীল বলে, কাঁদিস না দোস্ত, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আরে না না, আমি কাঁদছি না তো, জানিস নীল, এই চোখ দুটো আমার অবাধ্য, আমার কথাই শুনে না। আচ্ছা ওইসব ছাড়, তুই আমাকে একটা কথা দে। কি কথা বল? আমি এখন যে কথা বললাম সেই কথা তুই কাউকে বলবি না। ঠিক আছে দোস্ত, আমি কাউকে কিচ্ছু বলবো না। এভাবে তার গল্প করে রাতের দিকে ডিনার করে বাসায় যায়। তার দু একদিন পর একদিন অফিসে একটা প্রজেক্টের জন্য তানিয়া সবার কাছে এসে প্রজেক্টটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক তখন তানভীরের কেবিনের দিকে আসতে যাবে, তখনই একটা টেবিলের সাথে হোঁচট লেগে পড়ে যেতে নিলেই তানভীর তাকে ধরে ফেলে। তানিয়া যখন তাকিয়ে দেখে তানভীর তাকে বাঁচিয়েছে, এদিকে তানিয়া রেগে গিয়ে তানভীরকে একটা চড় মেরে বলে, ছোট লোক, জানোয়ার, চরিত্রহীন, আপনার সাহস তো কম নয়। আপনি কোন সাহসে আমাকে টাচ করেছেন? বাড়িতে আব্বু আম্মু শিক্ষা দেয়নি? না তারা আপনাকে এইসব শেখায়? এভাবে তানিয়া তানভীরকে কিছু বলতে না দিয়ে গোটা অফিসের সবার সামনে তাকে এবং তার আব্বু আম্মুকে নিয়ে অনেক খারাপ কথা বলে। তানভীর একবার মাথা তুলে দেখে অফিসের সবাই তার দিকে তাকিয়ে আছে। এই দেখে তানভীর আর সেইখানে না দাঁড়িয়ে থেকে ক্যান্টিনে চলে যায়। তারপর তানিয়া সেইখান থেকে তার কেবিনে চলে যায়। তার কিছুক্ষণ পর নীল তানিয়ার কেবিনে দরজা নক করে বলে, ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন কি বলবেন। ম্যাডাম, এটা আপনি কি করলেন? কেন, আমি আবার কি করলাম? তানভীরের সাথে এমন কেন করলেন? ও তো আপনাকে পড়ে যাওয়ার থেকে বাঁচালো, তারপরও কেন এমন করলেন? কোথায় কি বলতে হবে বা করতে হবে সেটা কি এখন আপনার কাছ থেকে শিখতে হবে? কিন্তু ম্যাডাম, আপনি কি করে আপনার ভালোবাসার সাথে এমনটা করতে পারলেন? আপনার কি একটুকু কষ্ট হলো না? নীলের মুখে এই কথা শুনে তানিয়া একটু চমকে উঠে বলল, ভালোবাসা মানে? হ্যাঁ ম্যাডাম, ভালোবাসা। আমি সব জানি, আমার কাছে লুকানোর কিছু নেই। ম্যাডাম, আপনি শুধু তানভীরকে কষ্টই দিলেন, তার কষ্টটা আর দেখলেন না। এই বলে নীল তানিয়াকে সব বলল। তানভীর তাকে যা যা বলছে এই কথা শুনে তানিয়ার সাথে সাথে কান্না করতে থাকে। তখন নীল আবার বলে, জানেন ম্যাডাম, তানভীর কেন এই অফিসে এত কষ্ট সহ্য করেছে? কারণ সে এখনো আপনাকে ভালোবাসে, তাই। আর আজ আপনি যা করলেন তাতেও খুব কষ্ট পেয়েছে ম্যাডাম, খুব কষ্ট পেয়েছে। তানিয়া তখন কান্না করতে করতে বলল, আমার তানভীর এখন কোথায়? তানভীর বাসায় চলে গেছে। আপনি কি ওর বাসার ঠিকানা জানেন? তাহলে প্লিজ আমাকে বলুন। না, আমি ওর বাসার ঠিকানা জানি না ম্যাডাম। তানিয়া কেবিন থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে ম্যানেজারের কাছে এসে বলে, ম্যানেজার, তানভীরের বাসার ঠিকানাটা একটু বার করুন তো। ম্যাম, ওনার ঠিকানা তো আমাদের কাছে নাই। উনি অফিসে জয়েন করার সময় কোনো ঠিকানা দেননি। এই কথা বলে অফিস থেকে বাসায় চলে যায়। পরের দিন তানিয়া তাড়াতাড়ি করে অফিসে আসে তানভীরকে সরি বলতে, কিন্তু তানভীর অফিসে আসেনি। এইভাবে 2-3 দিন বাদ তানভীর আজ অফিসে আসে। তানিয়া তো এই খবর পাওয়ার সাথে সাথে তানভীরকে কেবিনে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর তানভীর কেবিনে আসলে তানিয়া তানভীরকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তানভীর তো কিছু বুঝতে পারছে না। সে ভেবেছিল তার 2 দিন বিনা লেটারে ছুটি নেওয়ার জন্য তাকে তানিয়া বেশ
কথা শোনাবে বলে ডেকেছে, কিন্তু এ তো পুরো তার উল্টো হচ্ছে। তানভীর তখন বলল, আরে ম্যাডাম কি করছেন কি? কেউ দেখলে খারাপ ভাববে। যার দেখার ইচ্ছা হবে দেখুক। মানে কি? তানভীর, তুমি এত কষ্ট করে কি করে আছো? ঠিক বুঝলাম না আপনি কি বলছেন? নীল আমাকে সব বলেছে। তানভীর, তুমি যদি একবার আমাকে সত্যিটা বলতে তাহলে আজ এই অবস্থা হতো না। তানভীর এবার বুঝতে পারে তাকে জড়িয়ে ধরার কারণ। তখন তানভীর বলল, যা হবার তা তো হয়ে গেছে, এখন ওইসব ভেবে আর লাভ নাই। তানভীর, আমাকে মাফ করে আবার আগের মতো হওয়া যায় না? মাফ করা যায়, কিন্তু আগের মতো হতে পারবো কিনা সেটা বলতে পারবো না। আমি তাহলে এখন আসি, না হলে অন্যরা আবার অন্য কিছু ভাববে। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে, আর আপনি নয়, তুমি করে কথা বলবে। চেষ্টা করব। এই বলে তানভীর কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে তানিয়া ভাবছে এইবার সে তানভীরকে তার নিজের করেই ছাড়বে, কারণ সে তো এখন জানে তানভীর তাকে এখনো ভালোবাসে। এরপর থেকে প্রতিদিন অফিসে তানিয়া তানভীরকে বিভিন্ন রোমান্টিক অত্যাচার করত, যেমন এই কালকের কথা। তানভীর সাহেব, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডাকছেন। কেবিনে ঢুকে তানভীর দেখলো কেবিনে কেউ নাই। ঠিক তখনই দরজা কেউ লাগিয়ে দেয়। তানভীর পিছনে ফিরে দেখে তানিয়া দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। তানভীর তখন বলল, কি করছো কি? এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আদর করব বলে গো। এই কথা শুনে তানভীর বেশ লজ্জা পেল। তখন তানিয়া আবার বলে, ওলে বাবালে, পিচ্চিটা দেখি এখনো আগের মতোই লজ্জা পায়। এই বলে তানিয়া তানভীরের গোলাপি ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 10 মিনিট এইভাবে থাকার পর তানভীর তানিয়ার ঠোঁটে হালকা করে কামড় দেয়। কামড় খেয়ে তানিয়া তানভীরকে ছেড়ে দেয়। তানভীর হাঁপাতে হাঁপাতে বলে, এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো আমি মরেই যেতাম। কেউ না করলেও আমি করি। আর হ্যাঁ, আমি তোমাকে মারতে দেব না গো। দেখলেন তো আপনারা, তানিয়ার রোমান্টিক অত্যাচার এইভাবে চলতে থাকে, তার দুষ্টু মিষ্টি অত্যাচার। একদিন পিয়ন সবাইকে বলে, ম্যাডাম বড় হলরুমে সবাইকে ডাকছে। তারপর অফিসে সবাই বড় হলরুমে যায়। তারপর তাদের ম্যাডাম মানে তানিয়া বলতে শুরু করে, আপনাদের সবার কাছে আমার তরফ থেকে অভিনন্দন, কারণ আপনাদের সততা এবং মন দিয়ে কাজ করার জন্য আমরা এই আরকে গ্রুপের ডিলটা পেয়ে গেছি। তাই আবারও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই কথা শুনে সবাই হাততালি দিয়ে ওঠে। এখন তানিয়া আবার বলে, তাই এই খুশিতে আগামীকাল একটা পার্টি রাখা হয়েছে। আশা করব আপনারা সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই বলে তানিয়া তার বক্তব্য শেষ করে। তারপর অফিস শেষ করে যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন পার্টিতে এক এক করে সবাই আসতে থাকে। আজকে তানিয়া তানভীরের পছন্দের সবুজ রঙের একটি শাড়ি পরেছে, তাতে তাকে যেন এক সবুজ পরীর মতো লাগছে। তানিয়া পার্টিতে এসে তানভীরকে খুঁজতে থাকে। ঠিক তখনই গেটের দিকে চোখ পড়তে সে দেখে আজ তানভীর একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে, আর তার এলোমেলো করা চুল এবং তার চোখে সেই প্রতিদিনের সেই চশমা। এতে যেন তানভীরকে আজ হিরোর মতো লাগছে। আজ সব মেয়েরা তাকে দেখে ক্রাশ খাবে। এইভাবে সে যখন তানভীরের কাছে যাবে, ঠিক তখনই কোত্থেকে সুমি এসে তানভীরের হাত ধরে তাকে অন্যদিকে নিয়ে যায়। এই দেখে তানিয়া খুব রেগে যায়। সে রেগে গিয়ে তানভীর আর সুমির কাছে এসে সুমিকে এক চড় মারে। এ দেখে সবাই তো অবাক। তখন সুমি বলল, কি হলো ম্যাডাম, আপনি আমাকে চড় মারলেন কেন? বেশ করেছি, মেরেছি। তুমি আমার তানভীরের হাত কেন ধরেছো? কিন্তু ম্যাডাম, ও তো আমার বন্ধু, তাই আমি ওর হাত ধরেছি। বন্ধু হলেই যে হাত ধরতে হবে এমন কোথায় লেখা আছে? এইভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এর মধ্যে তানভীর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তানিয়াকে এক চড় মারে আর বলতে শুরু করে, কি পেয়েছো কি? তুমি যখন ইচ্ছা যা খুশি করবে। ভেবেছিলাম তোমাকে আমি আবার ভালোবাসবো, কিন্তু না, আজ যা করলে তুমি। আমি আর ওই অফিসে কাজ করব না। আর ভালোবাসা সেটা অনেক দূরের কথা। এ বলে তানভীর সেখান থেকে চলে যায়। তানভীর নিজেও বুঝতে পারছে না সে কিভাবে তানিয়াকে চড় মারলো। এই কথা ভাবতে ভাবতে তানভীর তার বাসায় চলে আসে। তার কিছুক্ষণ পর তানভীর কি মনে করে তার ফোনটা হাতে নেয়। ফোন খুলে তো সে অবাক, কারণ তার অফিসের কলিগ নীল তার বসের নাম্বার থেকে 100টার উপর মিসড কল। তার উপর ফোন সাইলেন্ট ছিল, তাই সে ফোন তুলতে পারেনি। ঠিক তখনই ফোনটা আবার বেজে ওঠে। কল রিসিভ হওয়ার সাথে সাথে বস কান্না করতে করতে বলে, বাবা তানভীর, তুমি কোথায়? তুমি যেইখানেই থাকো না কেন, এক্ষুনি তুমি বর্ধমানের KIMS হসপিটালে চলে এসো। কেন স্যার? পুরো কথাটা শোনার আগে তানভীরের হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ এর আগেও তার সাথে এমনটা ঘটেছে। এই একটা কলে তার জীবন শেষ হয়ে যায়। তানভীর তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। সে রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে, তাহলে কি তানিয়ার কিছু হয়ে গেল? তানিয়ার কিছু হলে আমার কি হবে? আমি যে তানিয়াকে খুব ভালোবাসি, ও কেন এটা বুঝলো না যে ভুল করে রেগে গিয়ে এমন করে ফেলেছি?
এসব ভাবতে ভাবতেই তানভীর হসপিটালে যায়। গিয়ে দেখে তানিয়ার আপু অর্থাৎ তার অফিসের বস বেঞ্চে বসে কান্না করছে। তানভীর বসের সামনে গিয়ে বলে, কি হয়েছে স্যার তানিয়া ম্যাডামের? তার বস তানভীরকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা, আমার মেয়েটা বিষ খেয়েছে। তুমি যখন তানিয়াকে চড় মেরে সেইখান থেকে চলে গেলে তখন তানিয়া কান্না করতে করতে রুমের দরজা লক করে বিষ খেয়ে নেয়। আমরা দুজন লক ভেঙে তাকে বের করে এইখানে নিয়ে আসি। বাবা তানভীর, তুমি যে সেই ওর পুরনো ভালোবাসা, আমি আগে জানলে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। তানিয়া সবসময় তোমার কথা বলতো, কিন্তু আমি যদি আগে জানতাম তুমি সে, তাহলে আজ এত কিছুই হতো না। বসের মুখে এসব শুনে তানভীর বুঝতে পারল তানিয়া তাকে কতটা ভালোবাসে। তখন তানভীর বলল, স্যার ডাক্তার কি বললো? 10 ঘন্টা ছাড়া তারা কোনো কথা বলতে পারবেন না। তারপর তানভীর সারা রাত ধরে নামাজ পড়ে দোয়া করে তানিয়ার জন্য, যাতে তানিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরদিন সকালে 10টার সময় তানিয়ার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে প্রথমে তার আব্বু তাকে দেখতে যায়, কারণ ডক্টর বলেছে এক এক করে যেতে। তার কিছুক্ষণ পর তানভীর রুমে প্রবেশ করে। এদিকে তানিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন তানভীর বলে, প্লিজ তানিয়া এইদিকে তাকাও, এই দেখো আমি কান ধরেছি, আর এমন করব না। তখন আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। এইবারের মতো মাফ করে দাও। দেখো আমি কিন্তু কম কষ্ট পাইনি। তুমি যে একটা চর খেয়ে এমন একটা কাজ করে বসবে আমি আশা করিনি। এত কিছু বলার পর তানিয়া কিছু বলছে না দেখে তাই আর উপায় না পেয়ে তানভীর বলল, তাহলে আর কি করব আমি? তুমি যখন তাকাবা না আর কি, তাহলে আমি সুমির কাছে যাই, ও মনে হয় আমায় খুব লাইক করে। এই বলে জেনে তানভীর উঠতে যাবে, ঠিক তখনই তানিয়া তানভীরের কলার ধরে বলে, কি বললে তুমি? আমাকে কষ্ট দিয়ে তুমি এখন ওই শাকচুনির কাছে যাবে? যাওয়াচ্ছি আমি। এই বলে তানভীরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে আরে আমি তো মজা করছিলাম। দেখো তুমি আমার সিনিয়র কিউট বউ হবে কিছুদিন বাদে। যদি এইভাবে কান্না করো তাহলে কি হবে? এই কথা বলতে না বলতে তানিয়া ফিক করে হেসে ওঠে। তারপর তানিয়া তানভীরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তার লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, তানিয়া সুস্থ হলে তাদের বিয়ে আগামী মাসে। আপনাদের সবার দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু। আর আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।